আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের পাঠ্যসূচিতে আছে যে নাটক সিরাজউদ্দৌলা, সেটি তোমাদেরকে পড়াবো। সিরাজউদ্দৌলা নাটক লিখেছেন সিকান্দার আবু জাফর। পাঠ্যক্রমটা আজকে তৈরি করা হয়েছে নাট্যকারের পরিচিতি, তারপর নাটকের সংজ্ঞা, নাটকের শ্রেণীবিভাগ, ট্র্যাজেডি নাটক হিসেবে সিরাজউদ্দৌলা, তারপর আমরা টিকা ও চরিত্রগুলো পরিচিত হব, তারপরে নাটকের মূল বক্তব্য বিশ্লেষণ, প্রশ্নোত্তর পর্ব এবং বাড়ির কাজ। আজকের যে পাঠ্যক্রমটা আমরা একটা ক্লাসের মধ্যে শেষ করতে পারবো না, আমরা চেষ্টা করব এই পাঠ্যক্রমটাকে আমরা দুদিনের মধ্যে শেষ করতে, দুটো ক্লাসের মধ্যে। নাট্যকারের পরিচিতি। নাট্যকারের নাম সিকান্দার আবু জাফর, জন্ম 19শে মার্চ 1919 খ্রিস্টাব্দ, জন্মস্থান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রাম। শিক্ষা জীবন কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে শিক্ষা জীবন সমাপ্ত করেন। উল্লেখযোগ্য নাটক সিরাজউদ্দৌলা, মাকড়সা, সুকান্ত উপাখ্যান ও মহাকবি আলাওল বিশেষভাবে উল্লেখযোগ্য। কবিতা ও নাটকের পাশাপাশি উপন্যাস, অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। কর্মজীবন বিভিন্ন মননশীল পেশায় যুক্ত ছিলেন, এছাড়া দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। স্বীকৃতি হিসেবে 1966 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ওনার মৃত্যু ঢাকায় 5ই আগস্ট 1975। এখন আসো আমরা নাটকের সংজ্ঞা। নাটকের সংজ্ঞা কি আমরা সেটি জানবো। বাংলা সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণী হচ্ছে নাটক। নাটক প্রাচ্যের নাট্যশাস্ত্রের কে বলা হতো দৃশ্যকাব্য, আর গ্রিক ভাষায় একে বলা হয় ড্রামা। ড্রামা শব্দটির অর্থ হচ্ছে অ্যাকশন বা কোনো কিছু করে দেখানো। বাংলা নাটক নাট্য, নট, নটি প্রভৃতি শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে। নট ধাতু থেকেই, যার অর্থ হচ্ছে নড়াচড়া করা। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে, যা একটি ত্রিমাত্রিক শিল্প কাঠামো। এই প্রসঙ্গে বলি, ত্রিমাত্রিক শিল্প কাঠামো হচ্ছে তিনজনের সৃষ্টি। এটা একজন রচনা করেন, একজন অভিনয় করেন এবং একজন তা দেখেন। তার মানে তিনটি শ্রেণীর এখানে সম্পৃক্ত। নাট্যকার যে রচনা করেন, যারা অভিনয় করেন এবং যারা দেখেন। নাটকের যে প্রকৃতপক্ষে নাটকের মধ্যে একটি সমষ্টিগত শিল্প প্রয়াস আছে, যেটা আমি বললাম যে সবাই মিলে সম্মিলিত একটা শিল্প প্রয়াস আছে। সাংস্কৃতিক অলংকারবিদগণ নাট্যকে কাব্য সাহিত্য বলেছেন অনেকে। প্রাচীনকালে আসলে শেক্সপিয়ারের সবগুলো নাটকই কিন্তু কবিতা আকারে ছিল, কিন্তু পরবর্তীতে আমরা নাটকের ভিন্ন ধারা দেখতে পাই। বিশেষ করে তোমার যে নাটকের যে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে মানে যেই বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হয়। প্রথম হচ্ছে কাহিনী বা প্লট, তারপরে হচ্ছে চরিত্র, তারপরে সংলাপ ও পরিপ্রেক্ষিত। একটি নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প ঘন কাহিনী, কেন্দ্রীয় চরিত্র এবং সহায়ক বিভিন্ন চরিত্রের সংলাপকে আশ্রয় করে উপস্থাপিত হবার প্রয়াসই হচ্ছে নাটক। এর সঙ্গে যুক্ত হতে পারে কোনো মিউজিক, গান, তারপরে নৃত্য, আবহ সঙ্গীত, শব্দ সংযোজক, তারপর আলোক সম্পাদ, তারপর মঞ্চ কৌশল। লাইটিং দিয়েও নাটকের মঞ্চকে অনেক আকর্ষণীয় করা যায়। শব্দ, তারপর তোমার সেটটার যেই কলা কৌশল, এগুলো সেটটাকে যেভাবে সাজানো হয়, সেগুলো নাটকের মধ্যে আমরা দেখতে পাই। তারপরে দেখো, নাটকের লক্ষ্য শুধু
পাঠক নয়, নাটকের লক্ষ্য কিন্তু পাঠক নয়। প্রথম কিন্তু যখন নাটক রচনা হয়েছিল তখন কিন্তু নাটক পুস্তক আকারে, আজকে আমরা যেমন সিরাজদৌল্লা বই আকারে পড়ছি, প্রথমে ওইটা বই আকারে ছিল না, কারণ তখন ছাপাখানাও ছিল না। তখন ঘরে ঘরে নাটক পড়া হতো না, অভিনীত হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, তখন ছিল নাটকের লক্ষ্য সকল সময় ছিল দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতর নাটকই একমাত্র সরাসরি সমাজকে ও পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম। অদ্যবধি নাটক কিন্তু সরাসরি দর্শকদের কাছে পৌঁছাতে পারে। মঞ্চ নাটকগুলোতে বেশিরভাগই দেখা যায় সমাজ ঘনিষ্ঠ বিষয়গুলোকেই তারা নাটকের মধ্যে ফুটিয়ে তোলেন, এবং খুব বেশি নাটকের মাধ্যমে আমরা ওই সমাজের ওই মেসেজটা, ওই তথ্যটা খুব দ্রুত পৌঁছাতে পারি। এখন নাটকের শ্রেণী বিভাগের পরে আমরা আসলে নাটকের শ্রেণী বিভাগ করি। শ্রেণী বিভাগ দেখো, নাটকের শ্রেণী বিভাগের বিষয়টি বিবেচনা করলে একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভাজন করা যায়। তবে মুখ্যত নাটককে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি: ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন। 5 ভাগে মোটামুটি ভাগ করা যায়। এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বোচ্চ আসন প্রদান করা হয়েছে, এমনকি কখনো কখনো নাটক বলতে ট্র্যাজেডিকেই বোঝানো হয়ে থাকে। এখন দেখো, এই যে নাটকের যে বিভিন্ন শ্রেণীগুলো, ট্র্যাজেডি, তারপর হচ্ছে কমেডি, মেলো ট্র্যাজেডি, তারপর হচ্ছে মেলো ড্রামা, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, এগুলো ভাগগুলো আমরা একটু একটু দেখে নিই, যদিও নামগুলো শুনলে আমরা অনেকখানি বুঝে যাই। তারপর দেখো, ট্র্যাজেডি কাকে বলে? নায়ক কিংবা নায়িকার মুখ্য করুণ রস পরিবেশন ট্র্যাজেডির ধর্ম। এখানে রস কিন্তু অনুভূতি বা অনুভবকে বোঝানো হয়েছে। এই প্রসঙ্গে ট্র্যাজেডি নাটকের সংজ্ঞা দিতে গিয়ে গ্রিক দার্শনিক বা সাহিত্যবেত্তা অ্যারিস্টটল যে বলেছেন সেটি খুবই মানে গ্রহণযোগ্য সবার কাছে। সেটি হচ্ছে, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকা জীবন কাহিনী দৃশ্য পরম্পরায় উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হচ্ছে ট্র্যাজেডি নাটক। এখন আসো আমরা, তাছাড়াও দেখো, প্রাচীন গ্রিকে ট্র্যাজেডি এর নিয়তির বিশেষ ভূমিকা বিদ্যমান ছিল। তারা গ্রিক ট্র্যাজেডি নাটকের নিয়তির উপরেই তারা বেশি বিশ্বাস করত। এবং দেখো, এখানে মানুষ দৈবের কাছে কতটা অসহায়, নিয়তির কাছে মানুষ কতটা অসহায়, দৈবের দুর্বিপাকে মানুষ কিভাবে চরম হতভাগ্য হিসেবে প্রতীয়মান হয় এবং বেঁচে থেকেও মৃত্যুময় যন্ত্রণা ভোগ করে। তাই নানা বৈচিত্র্যে গ্রিক ট্র্যাজেডি শিল্পরূপ হয়েছে। এটারই নানা রকম বৈচিত্র্য নিয়ে গ্রিক ট্র্যাজেডি গুলো উপস্থাপন করা হয়েছে। নিয়তির নির্মম আঘাতে কিভাবে নায়ক বা নায়িকা তাদের দুর্বিষহ জীবন যাপন করে, বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, সেগুলো এখানে তারা তুলে ধরেছেন। এই নিয়তি অতীতে জ্ঞাত বা অজ্ঞাত সারে, এই নিয়তি আমরা অনেক সময় জানি, অনেক সময় জানিও না। কোনো মানুষ দ্বারা সংঘটিত কোনো অপরাধের শাস্তি স্বরূপ তাকে গ্রাস করে, যাকে গ্রিক ট্র্যাজেডি বলা হয়েছে। এই যে গ্রাস করছে যে মানুষের যে অজ্ঞাত বা জ্ঞাত যে জিনিসটা, সেটাকে কি বলছে, এই বিশ্বাসকে কি বলা হচ্ছে? নেমোসিস। এই নিয়তি জ্ঞাত, যাকে গ্রিক ট্র্যাজেডিতে বলা হয় নেমোসিস, অর্থাৎ মানুষ কোনোভাবে নেমোসিসকে এড়াতে পারে না। এই বিশ্বাস গ্রিক ট্র্যাজেডির মর্মবাণী। গ্রিক ট্র্যাজেডি নাটকের এই বিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, যে মানুষ তার এই যে জ্ঞাত বা অজ্ঞাত যে জিনিস, দুর্ভোগটা, সে কোনোভাবেই তা থেকে সরে আসতে পারে না। এটা তার একেবারেই তার অদৃষ্টের মধ্যে আষ্টে পৃষ্ঠে থেকে দেয়। কিন্তু আবার দেখো, শেক্সপিয়ার তার নায়ক নায়িকা প্রায়শই নিজেদের কৃতকর্মে নিপতিত হয়। এখানে এই কৃতকর্মকে বলা হয়েছে এরর অফ জাজমেন্টের জন্ম দেয়। তার পরিণতিতে তাই তাদেরকে চরম মৃত্যু যন্ত্রণায় নিপতিত হতে হয়। এখানে দৈব নয়, মানুষের দুর্ভাগ্যের পরিণতি কারণ মানুষ নিজেই। এই চিরায়িত সত্য দর্শক শেক্সপিয়ারের ট্র্যাজেডির মাধ্যমে বারবার উপলব্ধি করেছেন। তবে এ ধরনের ট্র্যাজেডি হোক বা না হোক, নায়ক নায়িকা কিংবা কেন্দ্রীয় চরিত্রের যে দুর্ভোগ বা সাফারিং সমভাবে ট্র্যাজেডিতে পরিলক্ষিত হয়। দুটা
গ্রিক ট্র্যাজেডি বলো আর শেক্সপিয়ারের ট্র্যাজেডি বলো, দুই রকম ট্র্যাজেডিতে আমরা দেখি যে নায়ক বা নায়িকার যে করুণ পরিণতি, যে নির্মম জীবনযাপন বা যে সাফারিং তাদের মধ্যে থাকে, সেটা দুটা ট্র্যাজেডিতেই আমরা দেখতে পারি। এর মধ্যে দিয়ে ট্র্যাজেডির ভয়াবহতা মিশ্রিত করুণ রস সৃষ্টি হয়। এখন আসো আমরা কমেডিতে চলে যাই। এটা হচ্ছে ট্র্যাজেডি সম্পর্কে বললাম। ট্র্যাজেডি সম্পর্কে আমরা কি জানলাম, যে করুণ রসের সৃষ্টি হয়। এই রস হচ্ছে অনুভূতি বা অনুভব। গ্রিক ট্র্যাজেডিতে যেটা নিয়তির বা নিয়তির উপরে তারা নির্ভর করে, কিন্তু আবার শেক্সপিয়ার বলেন যে মানুষের ভাগ্যের জন্য মানুষ নিজেই দায়ী, তার কর্মফলের জন্যই সে এই ট্র্যাজেডি বা এই সাফারিং এর মধ্যে সে পড়ে। এখন আসো কমেডি। অন্যান্য নাট্যশ্রেণীর মধ্যে কমেডি পরিসমাপ্ত হয় আনন্দ বা মিলনের মাধ্যমে। জীবনের বিভিন্ন অনুষঙ্গকে আশ্রয় করে রস সৃষ্টি এবং আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী সংলাপ কুশলতার মধ্যে দিয়ে এর সার্থকতা। এখানেও অ্যারিস্টটল বলেছেন কমেডি নাটক সম্পর্কে, মানব চরিত্রের যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডি উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তবতার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের, কথার সঙ্গে কাজের অসঙ্গতির মাধ্যমে। কমেডি আমাদের মানবসুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশোভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদের সুস্থ ও স্বাভাবিক করে তোলার চেষ্টা করে। কমেডির মাধ্যমে কিন্তু অনেক সময় আমাদের সমাজের ত্রুটিগুলোকে হাস্যরসের মাধ্যমে দর্শকের কাছে উপস্থাপন করা হয়। এখন আসো মেলোড্রামা। একে অতি নাটকও বলা হয়ে থাকে। মেলোড্রামা, অতিরিক্ত ড্রামা করছে, এই তুমি এত মেলোড্রামা কথাবার্তা বলছো কেন, সেটা হচ্ছে অতিমাত্রা কোনো কিছু প্রকাশ করা। মেলোড্রামায় আবেগের উৎকষ্ট প্রাধান্য থাকে। এটিও বিয়োগান্তক নাট্যশ্রেণী, তবে এতে ট্র্যাজেডির মতো কোনো উত্তঙ্গ নান্দনিকতা সঞ্চারিত হয় না। কখনো কখনো নাট্যিক দ্বন্দ্ব অস্পষ্ট রয়ে যায়, কিন্তু আবেগের তীব্রতা দিয়ে এই শ্রেণীর নাটক দর্শকদের হৃদয়কে আন্দোলিত করে। এখানে আবেগকে অতিমাত্রায় প্রদর্শন করা হয়। প্রায়শই দুর্বল ট্র্যাজেডি নাটক মেলোড্রামায় পর্যজিত হয়। যেই নাটকগুলো ট্র্যাজেডি নাটকের এই দুর্বল অংশ, যেসব নাটকগুলো দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে ঢাকার জন্য নাট্যকার অতিমাত্রায় মেলোড্রামাটিক আয়োজন করে নাটকটাকে উপস্থাপন করেন। এখন আসি আমরা ট্র্যাজিক মেডি। দেখো, এতে ট্র্যাজেডির গুরুগম্ভীর পরিবেশকে খানিকটা লঘু করার উদ্দেশ্যে বিভিন্ন হাস্যরস সম্পৃক্ততা করা হয়। এর প্রকৃতি ও প্রবণতা সম্পর্কে খুব নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তবে ট্র্যাজেডি কমেডি ধারণাকে নাট্য লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে অনেক নাট্যকার ড্রামাটিক রিলাইফ হিসেবে ট্র্যাজেডি নাটককে স্বল্প পরিসরে ব্যবহার করে থাকেন। তারপরে আসি আমরা প্রহসন। বাংলা সাহিত্যে প্রহসন প্রথম আবির্ভাব করেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রহসনের কাকে বলে দেখি। মেলোড্রামা কিংবা ট্র্যাজিকমেডি থেকে প্রহসন বিভিন্ন মাপকাঠিতে পৃথক। বাংলা সাহিত্যে কিন্তু প্রহসন ছিল না। ইংরেজি সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়েই মাইকেল মধুসূদন বাংলায় প্রহসন এনেছেন। সমাজ ও ব্যক্তির দোষ অসঙ্গতি বিশেষভাবে দেখাবার উদ্দেশ্যে নিয়ে এই প্রকার ব্যঙ্গ ও বিদ্রূপমূলক নাটক রচিত হয়। এর বিষয় হিসেবে কোনো গভীর বা মৌলিক সমস্যাকে বেছে নেওয়া হয় না, কিংবা নিলেও তাকে সেই মাত্রায় গুরুত্ব দিয়ে পরিবেশন করা হয় না। ব্যষ্টি বা সমষ্টির ভ্রান্তি, সঙ্গতি ও দুর্বলতার চিত্রসমূহ প্রহসনের বিষয় ও মাধ্যম হিসেবে গৃহীত হয়। যেগুলো একটা ব্যক্তি বা একটা সমষ্টিগত গোষ্ঠী বা একটা সমাজের একটা বড় রকমের সমস্যাকে এখানে তুলে ধরা হয়, বা অসঙ্গতি, সমাজের দুর্বলতা কোন দিকগুলো, সেটাই প্রহসনের মূল উপযোগ্য বিষয়। নাটকের চিত্র সমূহের হাস্যরস ক্রিয়া, নির্বুদ্ধিতা ও কৌতুককর সংলাপ এই শ্রেণীর রচনার মুখ্য বৈশিষ্ট্য। হাসি তামাশার মাধ্যমে সমাজের সবচেয়ে দুর্বলতা জায়গাগুলো, সমাজের যে অসঙ্গতিগুলো পাঠকের চোখে আঙ্গুল দিয়ে প্রহসনের মাধ্যমে নাট্যকার তা প্রকাশ করেন। নাটকের শ্রেণী বিভাগের পরে আমরা আসবো ট্র্যাজিক নাটক হিসেবে সিরাজদৌল্লা।
ট্র্যাজিক নাটক হিসেবে সিরাজদৌল্লাকে আলোচনার পূর্বে আমরা বাংলা নাটকের উদ্ভব সম্পর্কে একটু জানি। আধুনিক বাংলা নাটক বিকাশে পাশ্চাত্য, বিশেষ করে ইংরেজ সাহিত্যের ভূমিকা সবিশেষ। 19 শতকে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে যে নবজীবনানুভব শিক্ষিত বাঙালিকে স্পর্শ করেছিল, সে নবজাগরণের সূচনা ঘটেছিল বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তার অন্যতম প্রকাশ ওই সময়ের প্রহসন, যার যথার্থ পরিণতি বাংলা নাটক। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে প্রথম বাংলা নাটক অভিনীত হয় 1795 সালের 27শে নভেম্বর তারিখে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষার সৃষ্টি হয়। তারপর দীনবন্ধুর আবির্ভাব, তিনি সামাজিক নাটক নিয়ে এসেছিলেন। তার নীলদর্পণ নাটকটি তখন সেই সময় শ্রেষ্ঠ উদাহরণ সেই সময়কার নাটকের। এছাড়া দ্বিজেন্দ্র লালের ঐতিহাসিক নাটক ছিল চন্দ্রগুপ্ত, শাহজাহান, বাঙালি দর্শকদের হৃদয়ে জয় করেছিল। ওনারা সব ঐতিহাসিক নাটকই বেশি লিখেছেন। তারপরে সমসাময়িক এর মধ্যে আরো কয়েকজন নাট্যকার আছেন, অমৃতলাল বসু, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, ওনারা উল্লেখযোগ্য। তারপর পরে আবির্ভাব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, যিনি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন। তিনি নানা রকম বিষয় নিয়ে বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন। তার রক্তকরবী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে আছেন। এখন আসি আমরা ট্র্যাজেডি নাটক হিসেবে সিরাজদৌল্লা কি রকম নাটক, এবং সিকান্দার আবু জাফর রচিত এই নাটকটি, সিরাজদৌল্লা নাটকটি করুণ রসাত্মক, মানে এটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। এক অপরিসীম যন্ত্রণাদগ্ধ পরিণতির মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে রচনাটি। ট্র্যাজেডি সাদৃশ্য বেদনাবহতা এই নাটকে বিদ্যমান। নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজের ব্যক্তিত্ব ও প্রজ্ঞা একইভাবে ট্র্যাজেডির শিল্পমানকে স্পর্শ করেছে। এক অনিবার্য ও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও আপন লক্ষ্যে অবিচল থাকার মধ্য দিয়ে সিরাজকে নাট্যকার ট্র্যাজেডিক নায়কের মতোই এক অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন। আবার একথাও সত্য যে সিরাজের মৃত্যু এবং যন্ত্রণা ভোগের অবসান ঘটিয়েছে, যা ট্র্যাজেডির মেজাজটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। তবে বলে রাখা প্রয়োজন, নাটকটি রচনার সময়, সেই সময়ে বাংলাদেশের সমাজ, রাজনীতি, সংস্কৃতির যে আন্দোলনের অভিজ্ঞতা লক্ষ্য করা যাচ্ছিল, তাকে সম্যকভাবে উপলব্ধি করেই সম্ভবত একেবারে পুঙ্খানুপুঙ্খ গ্রিক বা শেক্সপিয়ারের ট্র্যাজেডির ব্যাকরণ তিনি মেনে নাটকটি তৈরি করেননি। গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিয়ারের ট্র্যাজেডির যে ব্যাকরণগত দিকগুলো, সেগুলো মেনে তিনি সিরাজদৌল্লা নাটকটি রচনা করেননি। কেননা নাটকটি রচনাকাল মূলত স্বাধীনতার আকাঙ্ক্ষায় নতুন করে বাঙালি জেগে ওঠার সময়, এক অনিশেষ আশাবাদে উজ্জীবিত হবার সময়। এই প্রেক্ষাপটে ব্যর্থতার কারণ আসতেই পারে, কিন্তু তা কোনোভাবে অন্তহীন যন্ত্রণায় অবসিত হতে পারে না। অথচ ট্র্যাজেডি মানেই কিন্তু শেষ পর্যন্ত নায়কের সীমাহীন দুর্ভোগে নিপতিত হওয়ার কথা থাকবে। নাটকে যেহেতু সময় ও সমাজের প্রতিচ্ছবি, সেহেতু সিকান্দার আবু জাফর সমকালকে সমীহ না করে পারেননি, ওই সময়টাকে তিনি না বিবেচনা করে পারেননি। কারণ ওই সময় বাঙালির একটা আশা বা উজ্জীবনার কথা তার বলা উচিত, বলা দরকার ছিল বলে তিনি মনে করেন। কারণ তিনি এই নাটকটি রচনা করেছিলেন স্বাধীনতা আকাঙ্ক্ষার কথা বাঙালির মনের মধ্যে উজ্জীবিত করার জন্য। আর যদি এর অন্যথা করতে চাইতেন, তবে তার সেক্ষেত্রে শিল্প ঝুঁকির একটা ব্যাপার ছিল। তার নাটকটা কতটা দর্শক সমাজে গ্রহণযোগ্য হতো, সেটাও একটা ব্যাপার ছিল। গ্রিক ট্র্যাজেডির নিয়তিবাদ একালে প্রাধান্য বা প্রতিপাদ্য বিষয় নেয়। এখন যদি আমরা গ্রিক ট্র্যাজেডির সেই নিয়তির উপর ভিত্তি করে আমাদের জীবনের কথা বলি, সেটা সেইভাবে গ্রহণযোগ্য হবে না। আবার নিরপরাধ বাঙালিকে নেমোসিসের কাঠামোতেও বাঁধবেন, এও কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাননি। নেমোসিস, আমি আমার নিরীহ বাঙালি, তারা কিন্তু কোনো অপরাধ করে নাই, কিন্তু শেক্সপিয়ারের ইয়েতে বলা হয়েছিল যে মানুষ তার অপরাধের বা মানুষ তার কর্মফলের কারণেই সে তার দুর্ভোগে নিপতিত হয়। কিন্তু এই ক্ষেত্রে শেক্সপিয়ারের ট্র্যাজেডিকেও তিনি
সেভাবে খুঁজে পাননি এখানে। সেই তুলনায় নিরবদ আচ্ছা সেই তুলনায় তার অনেক বেশি আগ্রহের জায়গা ছিল শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি, কেননা এই শ্রেণীর ট্র্যাজেডিতে নায়কের কোনো স্খলন বা ক্ষুদ্র ত্রুটি শেষ পর্যন্ত চরম পরিণতির জন্য দায়ী বলে গণ্য হয়। এখানে আমরা দেখি সিরাজের ত্রুটি ছিল সেটা হচ্ছে তিনি বারংবার ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন। তিনি বলতে চান বাঙালি কি বার্তা পৌঁছালেন, তিনি বলতে চান যে সিরাজের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, ষড়যন্ত্র টের পেয়েও ঔদার্য ও মানবিকতায় আমৃত্য আস্থাশীল সিরাজ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কখনো চরমভাবে নির্মম বা কঠোর হতে পারেননি। নাট্যকার আরো বলতে চান সিরাজ যুদ্ধ করেছেন, যুদ্ধে পরাজিত হয়ে আপাতত পালিয়ে গিয়েও আবার যুদ্ধ করতে চেয়েছেন, শেষে বন্দী হয়ে তিনি মারা যান। সিরাজদৌল্লা নাটকটি সিকান্দার আবু জাফর এক নতুন মাত্রায় তৈরি করতে চেয়েছেন। সিরাজদৌল্লা নিয়ে আরো অনেক লেখা আছে, কিন্তু তিনি অত্যন্ত সচেতন ভাবে শিল্প সীমা লঙ্ঘন না করে এই নাটকটিকে এক বেদনাত্মক করুণ রসাত্মক পরিণতি প্রদান করেছেন। এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে তিনি সিরাজের মৃত্যু দিয়ে কিন্তু তিনি নাটকের ট্র্যাজেডি টানলেও সেখানেও তিনি একটা আশার কথা বলেছেন যে দর্শক এই নাটকে সিরাজের এই মৃত্যুতে প্রথম যে করুণ রসের তাদের মনের মধ্যে অনুভূতি হবে, তারপরে তারা আবার মনে মনে ভাববে সিরাজ যা করতে পারেনি আমরা তা করতে পারবো, আমরা তা করে দেখাবো। এবং ষড়যন্ত্রকারীদের, দেশের যে ষড়যন্ত্রকারী আছে তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা এই দেশকে স্বাধীন করব। এই দর্শকের মধ্যে এই অনুভূতিটাও জাগাতে চেয়েছিলেন সিকান্দার আবু জাফর। এখন আসি আমরা সিরাজদৌল্লা নাটকে আমরা অনেকগুলো চরিত্র দেখি। এই চরিত্রগুলো যদি আমরা মোটামুটি আগে থেকে পরিচিত হয়ে থাকি তাহলে আমাদের নাটকটি বোঝার ব্যাপারে অনেক সুবিধা হবে। বেশ কয়েকটি চরিত্র আছে, আজকে বোধহয় সবগুলো চরিত্র আমি শেষ করতে পারবো না, কয়েকটি চরিত্র নিয়ে আলোচনা করার পরে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা বাকিটা পাঠ্যক্রমের বাকি অংশগুলো করব। প্রথম আসো আলীবর্দী খাঁ। প্রকৃত নাম মির্জা মোহাম্মদ আলী। তিনি 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আলীবর্দী খাঁর বাবা ছিলেন আরব দেশীয় এবং মা ছিলেন তুর্কি। 1740 সালের 9 এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলীবর্দী খাঁ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হয়েছিলেন। আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। তিনি কন্যা ঘসিটি বেগম, শাহ বেগম ও আমিনা বেগম, তার এই 3 কন্যাকে তিনি তার ভাই হাজী মোহাম্মদের 3 পুত্রের সঙ্গে বিয়ে দেন। 80 বছর বয়সে বৃদ্ধ আলীবর্দী খাঁ 10 এপ্রিল 1756 সালে মৃত্যুবরণ করেন। আলীবর্দী খাঁর পরে আমরা যাই মীর জাফর সম্পর্কে। মীর জাফর আলী খান পারস্য থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন। উচ্চ বংশীয় যুবক হয় নবাব আলীবর্দী খাঁ তাকে স্নেহ করতেন এবং বৈমাত্রীয় ভগ্নী শাহ খানমের সঙ্গে মীর জাফরের বিয়ে দেন। আলীবর্দী তাকে সরকারের উচ্চ পদে নিযুক্ত করেন। তিনি কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয় পাত্র হলেন এবং সেনাপতি ও বকশিস পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূল ছিল ক্ষমতা লিপ্সা। আলীবর্দীকে হত্যা করার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে তাকে একাধিকবার ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। আবার বারবার ক্ষমা পাওয়া সত্ত্বেও তার চরিত্রে বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতনকে ত্বরান্বিত করার জন্য দেশপ্রেমিক সৈনিকদের যুদ্ধ করার সুযোগ দেননি। সেনাপতি ছিলেন কিন্তু যুদ্ধ করার কোনো অনুমতি দেননি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতনের পর ইংরেজদের স্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে গদিচ্যুত করেন জামাতা মিকরা সিং বাংলার মসনদে। 1764 সালে পুনরায় তাকে সিংহাসনে বসানো হয়। ইংরেজের কাছে বাংলার স্বাধীনতা বিকিয়ে দেওয়া এই বিশ্বাসঘাতক মানুষটি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে 5 ফেব্রুয়ারি 1765 সালে মারা যান। বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতীক, নিকৃষ্ট মানুষের প্রতীক, ফলে মীর জাফর ও বিশ্বাসঘাতক সমর্থক হয়ে উঠেছে।
আমরা এখন বিশ্বাসঘাতক বললে যে সামর্থক শব্দগুলোর মধ্যে একটি শব্দ হচ্ছে মীর জাফর। মীর জাফর এতটাই আমাদের কাছে ঘৃণ্য চরিত্র। তারপরে আসি ক্লাইভ। পিতামাতা অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন রবার্ট ক্লাইভ। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে চাকরি দিয়ে। তখন তার বয়স মাত্র 17 বছর। কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করতে করতে বিরক্ত হয়ে ক্লাইভ 2 বার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। 1767 সালে জুলাই মাসে যখন তিনি চিরদিনের জন্য লন্ডন ফিরে যান, তারপর তো সে মাঝখানে তো সে সিরাজের বিরুদ্ধে কত রকমের যে ষড়যন্ত্র করেছিলেন মীর জাফরের মাধ্যমে এবং নানাভাবে। তারপরে 1767 সালে জুলাই মাসে তিনি চিরদিনের জন্য ইংল্যান্ডে বা লন্ডনে ফিরে যান, কিন্তু সেখানে তিনি খুবই অপমানিত হন এবং লজ্জিত হন। ভারতের লুণ্ঠনের বিপুল অর্থ ব্রিটিশ কোষাগারে না রেখে আত্মসাৎ করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানো হয়। তিনি লজ্জায় ও অপমানে বিষণ্ণতার রোগে আক্রান্ত হন, ডিপ্রেশনে আক্রান্ত হন এবং 1774 সালে 22শে নভেম্বর আত্মহত্যা করেন। দেখো, বাংলার মসনদ থেকে সিরাজকে সরিয়ে দেওয়ার জন্য যাদের বড় বড় ভূমিকা রয়েছে তার মধ্যে মীর জাফর, ক্লাইভ অন্যতম, এবং তাদের পরিণতিগুলো কত নির্মম ছিল সেটা আমরা পড়লেই বুঝতে পারি। তারপরে ছিল উমিচাঁদ। উমিচাঁদ লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। কলকাতায় এসে প্রথম গোমেস্তার কাজ করেন, পরে ইংরেজদের ব্যবসার দালালি করতে শুরু করেন। মাল কেনা বেচার জন্য দালালের তখন বেশ প্রয়োজন ছিল। দালালি ব্যবসা করে উমিচাঁদ কোটি টাকার মালিক হয়েছিলেন। কখনো নবাবের প্রয়োজনে উচ্চ সুদে টাকা ধার দিয়ে নবাবের দরবারেও যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিলেন। যখন পলাশী যুদ্ধের পর যখন ইংরেজরা বাংলার স্বাধীনতা নিয়ে নেয়, তখন যুদ্ধের জয়ের পর উমিচাঁদ ক্লাইভের সমস্ত ভাওতামি বুঝতে পেরে তার টাকার শোকে সে পাগল হয়ে পথে পথে ঘুরেছিলেন এবং অকালে তিনি মারা গিয়েছিলেন। এদেশে ইংরেজের ক্ষমতার দখলের পিছনে উমিচাঁদের ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা অনেকাংশেই দায়ী ছিল। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, আমরা আজকের মতো আমাদের এই লেসনটা শেষ করব। আগামী ক্লাসে আমরা বাকি লেসনটা দেখবো। আশা করি তোমরা ভালো থাকবে।